এখন চলে আসো Yes, আমরা sir. পরবর্তী অংশে চলে যাই, আমাদের আলোচনার পরবর্তী অংশে। সকলেই প্রস্তুত হও পরবর্তী অংশের জন্য। এ পর্যন্ত আমাদের লেখা হয়েছে, রাইট? আচ্ছা, আসো আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখন দেখো, আমরা পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাযুক্ত বর্ণগুলোকে আমরা মনে রাখার জন্য একটা উপায় অবলম্বন করব। সেই উপায়টা, কৌশলটা কি? 32 সমস্ত 8/10। 32 সমস্ত কি 8/10, এটা সবাই মনে রাখবে। তাহলে 32 সমস্ত, 32 হচ্ছে কতগুলা? পূর্ণমাত্রা আছে কয়টা? আচ্ছা, অর্ধমাত্রা, অর্ধমাত্রা কতগুলো আছে? 8টা আছে। অর্ধমাত্রা আছে কি 8টি, আর মাত্রাহীন 10টি। দেখো 10 এর উপরে কোনো মাত্রা আছে? নাই, 10 এর উপরে কোনো মাত্রা নাই। আর এটার উপরে 8 এর উপরে অর্ধমাত্রা আছে, এজন্য 8 হচ্ছে অর্ধমাত্রা যুক্ত। আর 32 এটা হচ্ছে পূর্ণ মাত্রা, পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যা। তাহলে 32 সমস্ত 8/10 হচ্ছে আমাদের এই টেকনিক। তাহলে আমরা এই টেকনিকটা মনে রাখবো, মনে থাকবে। তাহলে তোমাদের পরীক্ষায় যদি এরকম আসে, বাংলা বর্ণমালায় মোট অর্ধমাত্রার বর্ণ কয়টি রয়েছে? 8টি। 8টি, এরকম কিন্তু প্রশ্ন আসবে এবং আগামী মডেল টেস্টেও আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, সবাই প্রস্তুত থাকবে এটার জন্য। আচ্ছা, আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখন অর্ধমাত্রার বর্ণ কয়টা আছে এটা আমাদের কিন্তু সব সময় পরীক্ষায় আসে, অর্ধমাত্রার বর্ণগুলো। তাহলে এটার জন্য আমরা একটা টেকনিক শিখি। এক দেশে ঋত নামে এক গণক ছিল, সে একদিন ধপস করে পড়ে গেল। তাহলে এখানে দেখো, ঋত নামে যে গণক ছিল সে কি করলো? ধপস করে পড়ে গেল। এই যে ঋত, রি, তারপর হচ্ছে থ, এই যে এগুলো হচ্ছে অর্ধমাত্রার। এই যে আমরা ব্লু কালারের যে অক্ষরগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি অর্ধমাত্রা যুক্ত বর্ণে মনে রাখার কৌশল। ওকে, গণক, গ, মূর্ধন্য খ, এগুলো হচ্ছে অর্ধমাত্রা। তারপরে ধপস, ধ, প, স, তালবস্য, এগুলো হচ্ছে অর্ধমাত্রার বর্ণ। তাহলে আমাদের অর্ধমাত্রা যুক্ত বর্ণগুলো মনে রাখার একটা সহজ টেকনিক বা কৌশল এরকম। এক দেশে ঋত নামে এক গণক ছিল, সে একদিন ধপস করে পড়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় আমরা এখন যেটা আলোচনা করব। সবাই আমার মোবাইলের, সরি, আমার ক্যামেরার দিকে, কম্পিউটারের ক্যামেরার দিকে মনোযোগ দাও। ওকে, আমি যেভাবে লিখছি সেভাবে লিখবে সবাই। আচ্ছা, তাহলে আমাকে আগে স্ক্রিন শেয়ারিংটা অফ করতে হবে, অফ করে তারপরে এটা করতে হবে, রাইট? আচ্ছা, এখন দেখো সবাই, তাহলে আমরা একটু বর্ণমালাগুলো লিখি। আমি যেভাবে লিখবো তোমরাও ঠিক একইভাবে লিখবা, ঠিক আছে? আমি যেভাবে লিখবো তোমরাও ঠিক একইভাবে লিখবে, এর ব্যতিক্রম করবে না। উপরে জায়গা রাখবো, এই পাশে জায়গা রাখবো, ওই পাশেও জায়গা রাখবো, নিচেও জায়গা রাখবো, মাঝখানে লিখবো, ঠিক আছে?
সবাই লিখেছো? একইভাবে লিখো। এখন আমরা এখানে যেগুলো লিখেছি এগুলো হচ্ছে ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ লিখেছি। কতগুলো বর্ণ লিখেছি? 25টি বর্ণ লিখেছি। তাহলে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট ব্যঞ্জন। এগুলোকে কি বলা হয়? বর্গীয় বর্ণ, স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট ব্যঞ্জন। তাহলে ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণ আমরা এখন আজকে দেখব যে এগুলো উচ্চারণগত দিক থেকে কিভাবে এগুলো উচ্চারিত হয়, এদের উচ্চারণের স্থান কোথায় এবং এদের নাম কি। এদের এক একটা আলাদা আলাদা ভাবে নাম রয়েছে। এখানে আমরা একটু করে 1 2 5টা সারি আছে। এই 5টা সারিতে আমরা 5টা লিখে নিই। 5 1 2 আচ্ছা, আসো এগুলোকে বর্ণগুলোকে উচ্চারণগত দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে। উচ্চারণগত দিক থেকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে এই বর্ণগুলো। আচ্ছা, তাহলে লিখে নাও, সবাই নোট করে ফেলো এই কথাটা যে উচ্চারণগত দিক থেকে বর্ণসমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। লিখো, উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার। লেখো, উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার। সবাই লিখে নাও, উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার। লিখা হয়েছে? হ্যাঁ, লিখবে কিন্তু এই নিচে লিখবে না, এই পৃষ্ঠা লিখো না। এই পৃষ্ঠায় যে পৃষ্ঠায় তোমরা বর্ণগুলো লিখেছো এই পৃষ্ঠায় কিছু লিখবে না, নোটগুলা পাশের অপোজিট পরের পৃষ্ঠায় লিখো, যেগুলো নোটগুলো বলতেছি আমি। ঠিক আছে? হ্যাঁ, নোট লিখবা, যে নোট যেগুলো লিখতে বলবে সেগুলো পরের পৃষ্ঠায় লিখবে। এখানে আমরা একটু আর্ট করব। ঠিক আছে? এখানে বর্ণগুলো নিয়ে আমরা একটু খেলাধুলা করব। আচ্ছা, তাহলে আসো উচ্চারণগত দিক থেকে বর্ণগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে অঘোষ ঘোষ। এক নাম্বার কি? অঘোষ ঘোষ। লিখে নাও, এক নাম্বার হচ্ছে, এগুলো কিন্তু এই পৃষ্ঠা লিখবে না, অঘোষ, আমি যে নোটগুলো লিখতেছি। আচ্ছা, এক হচ্ছে অঘোষ, অঘোষ ঘোষ, অঘোষ ঘোষ। আর দুই নাম্বার হচ্ছে অল্পপ্রাণ মহাপ্রাণ। মানে কি? অল্পপ্রাণ মহাপ্রাণ। তাহলে এক নাম্বার হচ্ছে অঘোষ ঘোষ, দুই নাম্বার হচ্ছে অল্পপ্রাণ মহাপ্রাণ। সবাই কি লিখতে পেরেছো? তাহলে উচ্চারণের রীতি অনুসারে বর্ণসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক হচ্ছে অল্পপ্রাণ মহাপ্রাণ, দুই হচ্ছে ঘোষ অঘোষ। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, ঘোষ অঘোষ বলতে কি বোঝায়? প্রথমে আমরা অঘোষ সম্পর্কে জেনে নিই। অঘোষ, অঘোষ বলো, লালমিয়া বলো। ক্লাস কয়টায় শেষ? এখন কয়টা বাজে? 12টা বাজে। এই লাইভ সেশন শেষ হলে ক্লাস শেষ হয়ে যাবে। কেন? We have a math, sir. হ্যাঁ, We have a math. আচ্ছা থাক, দুষ্টুমি করে না, দুষ্টুমি করে না। তাহলে আসো আমরা যেটা বলছিলাম যে অঘোষ, অঘোষ ধ্বনিগুলো কাকে বলে? অঘোষ কি? হ্যাঁ, যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী, এই যে আমাদের স্বরতন্ত্রী আছে না এখানে, হ্যাঁ, এটাকে কি বলা হয়? স্বরতন্ত্রী, যেখান থেকে আমাদের স্বরটা কি হয়? বের হয়ে আসে। এই স্বরতন্ত্রী বেশি পরিমাণে অনুরণিত হয়। কি হয়? অনুরণিত হয় না, তাদেরকে আমরা বেশি পরিমাণে অনুরণিত হয় না। যেগুলো অল্প অনুরণিত হয় তাদেরকে বলবো অঘোষ, আর যেগুলো বেশি পরিমাণে অনুরণিত হয় তাদেরকে বলবো ঘোষ। তাহলে ঘোষ অঘোষ বুঝা গেছে? তাহলে যে সকল ধ্বনি উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী বেশি পরিমাণে অনুরণিত হয় তাদেরকে আমরা বলবো ঘোষ ধ্বনি, আর যেগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী কম অনুরণিত হয় তাদেরকে আমরা কি বলবো? অঘোষ ধ্বনি। ভেরি গুড। এবার আসো অল্পপ্রাণ মহাপ্রাণ। অল্পপ্রাণ এবং মহাপ্রাণ নিয়ে আমরা আলোচনা করি। অল্পপ্রাণ ধ্বনি কোনগুলো? যে সকল ধ্বনি উচ্চারণে সময় লাগে বেশি, অর্থাৎ বাতাসের চাপে বেশি লাগে। বাতাসের চাপ কি লাগে? আধিক্য বা বাতাসের চাপের বেশি লাগে, তাদেরকে আমরা বলবো মহাপ্রাণ ধ্বনি। আর অল্পপ্রাণ কোনগুলো? যেগুলো উচ্চারণের সময় বাতাসের চাপের কম থাকে বা স্বল্পতা থাকে। বাতাসের চাপের কি থাকে? স্বল্পতা বা কম থাকে, তাদেরকে আমরা বলবো
অল্প প্রাণ ধ্বনি। তাহলে অল্প প্রাণ ধ্বনি কোনগুলো? যেমন একটা উদাহরণ দেই, যেমন ক। ক উচ্চারণ করতে সময় অল্প, মানে বাতাসের চাপের আধিক্য নাই, কম। আর খ উচ্চারণ করো, দেখো তো একটু খ উচ্চারণ করো। খ। ক। ক সহজে উচ্চারণ করে ফেলছি আমরা, তাই না? খ একটু বেশি লাগতেছে না? হ্যাঁ, Yes, sir. বাতাসের চাপের একটু বেশি লাগতেছে, আধিক্য, তাই না? এই জন্য এটাকে আমরা কি বলবো? মহাপ্রাণ। তাহলে Oh. চাপের যদি আধিক্য থাকে তাদেরকে আমরা বলবো মহাপ্রাণ। আর যদি বাতাসের চাপের স্বল্পতা থাকে তাদেরকে আমরা বলবো অল্প প্রাণ। তাদেরকে কি বলবো? অল্প প্রাণ। তাহলে আমরা এই চারটা আমরা একটু ভাগ করে ফেলি, কিভাবে কিভাবে আমরা অল্প প্রাণ মহাপ্রাণ কোনগুলো আসো আমরা প্রথমে ভাগ করে নিই। 1 এবং 2 এই সারির যে বর্ণগুলো রয়েছে, 1 এবং 2 এই সারির বর্ণগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অঘোষ। এগুলো কি? অঘোষ। এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। তারপরে হচ্ছে 3, 4, 5 এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। ঘোষ। অর্থাৎ এগুলো অঘোষের ইংরেজি হচ্ছে ভয়েসলেস। অঘোষের ইংরেজি কি? ভয়েসলেস। আর ঘোষের ইংরেজি ভয়েসড। ঘোষের ইংরেজি কি? ভয়েসড। আচ্ছা, এবার আসো আমরা তাহলে অঘোষ এবং ঘোষ সম্পর্কে জানলাম। তাহলে 1 এবং 2 সারির যে বর্ণগুলো রয়েছে এগুলো হচ্ছে অঘোষ, 3, 4, 5 এই সারির বর্ণগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ঘোষ। এগুলো কি? ঘোষ। ঘোষ। কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো আমরা তাহলে ঘোষ অঘোষ জানলাম। এবার অল্প প্রাণ মহাপ্রাণ গুলো আমরা জেনে নিই। অল্প প্রাণ দেখো, ক, ক, ক। এই 3 সারির বর্ণগুলো আমাদের উচ্চারণে বাতাসের চাপের স্বল্পতা থাকে, এই জন্য এদেরকে আমরা বলছি অল্প প্রাণ। তাহলে 1, 3, 5 হচ্ছে কি আমাদের অল্প প্রাণ। তোমরা লিখে নাও 1, 3, 5 অল্প প্রাণ। অল্প প্রাণ। আচ্ছা, 1, 3, 5 কি আমাদের অল্প প্রাণ। এবার সারি এবং 4 নম্বর এই দুটো হচ্ছে আমাদের মহাপ্রাণ। তাহলে 2 নম্বর সারি এবং 4 নম্বর সারি এগুলো কি হবে? মহাপ্রাণ। মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ এবং মহাপ্রাণ সবাই লিখে নাও। তাহলে 2 নম্বর সারি এবং 4 নম্বর সারিতে যারা রয়েছে এগুলো হচ্ছে মহাপ্রাণ। আর 1, 3, 5 এগুলো হচ্ছে অল্প প্রাণ। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই যদি বুঝে থাকো এবার আসো আমরা এই বর্ণগুলোকে প্রথম বর্ণের, অর্থাৎ এই বর্গীয় বর্ণগুলোকে বর্ণের প্রথম বর্ণ অনুসারে, বর্ণের প্রথম বর্ণ অনুসারে এদের নামকরণ করা হয়েছে। ক নাম্বার এটা হচ্ছে ক বর্গীয় বর্ণ। ক নাম্বার সারিতে যেগুলো আছে এটা হচ্ছে ক বর্গীয় বর্ণ। তাহলে ক বর্গীয় বর্ণগুলোর নাম কি? কণ্ঠ। ক বর্গীয় বর্ণগুলোর নাম কি? কণ্ঠধ্বনি। তাহলে এগুলো আমরা একটু লিখে নিই। ক বর্গীয় বর্ণগুলোকে কি বলা হয়? কণ্ঠধ্বনি বলা হয়। কণ্ঠ। তারপরে হচ্ছে চ বর্গীয় বর্ণ। চ বর্গীয় বর্ণগুলোকে কি বলা হয়? তালব্য বর্ণ। এগুলোকে কি বলা হয়? তালব্য। চ বর্গীয় হচ্ছে তালব্য। আচ্ছা, তারপর হচ্ছে ট বর্গীয় বর্ণ যেগুলো রয়েছে, ট বর্গীয় বর্ণগুলোকে বলা হয় মূর্ধন্য। ট বর্গীয় কি বলা হয়? মূর্ধন্য। আচ্ছা, তারপর হচ্ছে ত বর্গীয়। ত বর্গীয় বর্ণগুলোকে বলা হয় দন্ত। দন্ত, দন্ত মানে কি বলো তো? দন্ত মানে কি? কে বলতে পারবে? দন্ত মানে কি? দাঁত। দন্ত মানে কি? দাঁত। আচ্ছা, এই যে ত বর্গীয় বর্ণগুলো উচ্চারণ করো, ত, থ, দ, ধ, কি দন্তান্ন, সবগুলো কি আমাদের জিহ্বাটাকা, জিহ্বা দাঁতে উপরে মাড়ি, দাঁতের উপরে, হ্যাঁ উপরের দাঁতের সাথে কি এসে এদিকে উচ্চারিত হচ্ছে, তাই না? ত, থ, দ, ধ, দন্তান্ন দাঁতের মধ্যে লাগে জিহ্বা। হ্যাঁ, এই জন্য এদেরকে কি বলা হয়? দন্ত ধ্বনি। এগুলোকে কি বলা হয়? দন্ত। আচ্ছা, এরপরে আসো ওষ্ঠ। ক বর্গীয় বর্ণগুলোকে কি বলা হয়? ওষ্ঠ। ক বর্গীয় বর্ণগুলোকে কি বলা হয়? ওষ্ঠ। তাহলে ওষ্ঠ ধ্বনি কোনগুলো? ক বর্গীয় বর্ণগুলোকে বলা হয় ওষ্ঠ ধ্বনি। আচ্ছা, ওষ্ঠ উচ্চারণ, ওষ্ঠ শব্দের অর্থ কি বলতো? বানানটা দেখো, ও মূর্ধন্য ষ, ঠ জফলা, ওষ্ঠ। তাহলে ওষ্ঠ শব্দের অর্থ কি বলো? কে বলতে পারবে ওষ্ঠ শব্দের অর্থ? ওষ্ঠ শব্দের অর্থ কি?
ঠোঁট। ওষ্ঠ শব্দের অর্থ কি? Throat, throat. ঠোঁট। Throat. দেখো ওষ্ঠ ধ্বনিগুলো ঠোঁটের স্পর্শ ছাড়া উচ্চারিত হয় না। কে পারবে দেখি উচ্চারণ করো তো দেখি। Paw. Paw. এই যে ঠোঁট লাগতেছে, Paw. ঠোঁটের স্পর্শ ছাড়া উচ্চারণ করতে পারবে? হ্যাঁ দেখি ফয়সাল বলো তো। ঠোঁটের স্পর্শ ছাড়া উচ্চারণ করতে পারবে? উচ্চারণ করা যায় না এগুলা, তাই না? প ফ ব ভ প এগুলো কি ঠোঁটের স্পর্শের প্রয়োজন হয়। হ্যাঁ এই জন্য এদেরকে কি বলা হচ্ছে? ওষ্ঠধ্বনি। এদেরকে কি বলা হচ্ছে? ওষ্ঠধ্বনি। আচ্ছা তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এই চার্ট থেকে কোনটাকে কি বলা হয়। তাহলে অল্পপ্রাণ মহাপ্রাণ সবই জানলাম। এবার আমরা জেনে নিই এই যে 5 নম্বর সারিতে যে ভদ্রলোকরা আছে, 5 নম্বর সারিতে যে ভদ্রলোকরা আছে তাদের নামটা একটু জেনে নিই। 5 নম্বর সারিতে কারা কারা আছে? ঞ ঞ কে কে আছে দেখো 5 নম্বর সারিতে। তাহলে 5 নম্বর সারিতে আছে ঞ, মূর্ধন্য, দন্তন্য, ম। এই প্রত্যেকটা বর্ণ যখন আমরা 5 নম্বর সারির প্রত্যেকটা বর্ণ যখন আমরা উচ্চারণ করছি দেখো আমাদের নাকে বাজতেছে, তাই না? নাকে বেজে বেজে এগুলো উচ্চারিত হচ্ছে, তাই না? আচ্ছা ঞ ঞ, হ্যাঁ ব্যাঙের মতো গ্যাঙ্গর গ্যাঙ্গর নাকি? হ্যাঁ হ্যাঁ, নাকে বেজে বেজে উচ্চারিত হয় এই 5 নম্বর সারির বর্ণগুলো। এই জন্য এদেরকে বলা হয় নাসিক্য। এদেরকে কি বলা হয়? নাসিক্য ধ্বনি। লিখে নাও তোমরা, নাসিক্য। বলা হয় কি ধ্বনি? নাসিক্য ধ্বনি। সবাই কি বুঝতে পেরেছি আমরা? Yes, sir. মনে থাকবে সবার? হ্যাঁ ভেরি ইজিয়েস্ট টেকনিক। ওকে তাহলে এই বর্ণগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি থাকে। সো তোমরা এই চারটা আমি যেভাবে লিখে দিয়েছি সুন্দরভাবে মনে রাখবে। তাহলে 1 2 হচ্ছে 1 2 কি? অঘোষ। 3 4 5 ঘোষ। 1 3 5 অল্প প্রাণ। 2 4 মহাপ্রাণ। তারপর হচ্ছে 5 নম্বর সারি হচ্ছে কি? ঘোষ, অল্প প্রাণ, তারপর হচ্ছে নাসিক্য। 5 নম্বর সারি কি? ঘোষ, অল্প প্রাণ, নাসিক্য। আমি এখন তোমাদেরকে এখান থেকে কুইজ প্রশ্ন করব। ওকে আচ্ছা প্রথমে ফয়সাল বলো। ফয়সাল বলবে হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? বুঝা যাচ্ছে না। ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? ঘোষ মহাপ্রাণ, ঘোষ মহাপ্রাণ। আচ্ছা মূর্ধন্য বল। তাহলে আরেকটু করে দিই। ঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ধ্বনি কোনটি? তো পারবো না এটা। পারবা না? তাহলে মূর্ধন্য ধ্বনি যখন আমি জানতে চেয়েছি প্রথমে তুমি চলে আসবে এখানে। মূর্ধন্য কোথায় আছে? এই যে এখানে আছে, তাই না? এখন কি জানতে চেয়েছি? ঘোষ না অঘোষ? ঘোষ জানতে চেয়েছি। এই যে ঘোষ কোথায় আছে? এখানে আছে। এবার কি জানতে চেয়েছি? অল্প প্রাণ না মহাপ্রাণ? আমরা জানি 1 3 5 এগুলো হচ্ছে অল্প প্রাণ আর 2 4 হচ্ছে মহাপ্রাণ। তাহলে 4 নাম্বার সারি। তাহলে এখানে কে আসতেছে দেখো তো? আসতেছে হচ্ছে ভ। ক্লিয়ার? ওকে যদি ক্লিয়ার না হয়ে থাকো আরেকটু তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখাই। তোমরা একটু স্ক্রিন শেয়ারে দেখে নাও, আরো ভেরি ইজি হবে। ওকে সবাই দেখতে পাচ্ছ হোপফুলি? এবার দেখো সবাই দেখে নাও। আচ্ছা এখানে দেখো আমরা বলছি, আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে ঘোষ মহাপ্রাণ, ঘোষ মহাপ্রাণ মূর্ধন্য। তাহলে মূর্ধন্য কোনটা আছে? এই সারিতে চলে আসো, মূর্ধন্য সারিতে। হ্যাঁ মূর্ধন্য সারিতে আবার কি চেয়েছে আমাকে? ঘোষ না অঘোষ? আমাকে ঘোষ চেয়েছে। তাহলে ঘোষ মানে কি? এই তিনটা। হ্যাঁ এই তিনটা হচ্ছে ঘোষ। এবার অল্প প্রাণ চেয়েছে না মহাপ্রাণ চেয়েছে? মহাপ্রাণ। তাহলে মহাপ্রাণ এই সারিতে। তাহলে এখানে মূর্ধন্য ঢ, এটি হচ্ছে ঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ধ্বনি। এবার এবার বুঝছো? আচ্ছা এবার দেখি আমাকে তানিয়া বলো। তানিয়া তুমি বলবে কণ্ঠ মহাপ্রাণ, কণ্ঠ
মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটি? কণ্ঠ মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটি? কণ্ঠ মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটা? তানিয়া বলো, পারছো না? আচ্ছা খ হবে। খ হবে। ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে তুমি এই যে মুখে হাত দিয়ে বসে আছো ভদ্রলোক, হ্যাঁ তুমি বলো, তুমি বলো হচ্ছে দন্ত অল্প প্রাণ ঘোষ ধ্বনি কোনগুলো? কোন দন্ত অল্প প্রাণ ঘোষ, দন্ত অল্প প্রাণ ঘোষ। দ দ দ দ স্যার। দ আরেকটা আরেকটা হলো ব। আসিন বলো তো। দন্ত অল্প প্রাণ ঘোষ, এখানে হবে দ এবং কি দন্তন্য, তাই না? দ এবং দন্তন্য। ঠিক আছে, এই চারটা তোমরা সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও। স্যার আমার তো স্ক্রিনশট দেওয়া যাবে না, আমি তুলে রাখছি সম্পূর্ণ। সম্পূর্ণ তুলছো? আচ্ছা দেখি ঠিক রাখছি। ওকে, ভেরি গুড। যারা যারা স্ক্রিনশট দিতে পেরেছো। এবার আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আরেকটা আছে, কিছু শব্দ আছে তাড়নজাত ধ্বনি। আচ্ছা তাড়নজাত কোনগুলো? দেখো, আমরা যখন ধ্বনিগুলো উচ্চারণ করি, যে সকল ধ্বনি উচ্চারণের সময়, হ্যাঁ তাড়নজাতটা একটু দেখো। আচ্ছা, জিহ্বা দিয়ে দাঁতের মূলে আঘাত করে। জিহ্বা দিয়ে কোথায় আঘাত করে? দাঁতের মূলে। যে সকল ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা দিয়ে দাঁতের মূলে আঘাত করে সেগুলোকে বলা হয় তাড়নজাত ধ্বনি। সেগুলো কি কি? ঢসিঞড়, ঢসিঞড়। দেখো এই যে জিহ্বার আগাটা এসে দাঁতের মূলে এসে আঘাত করতেছে, ঢসিঞড়, ঢসিঞড়। উচ্চারণ করো দেখো তো, আঘাত করে। জি স্যার। হ্যাঁ, দাঁতের মূলে এসে, এই জন্য এদেরকে বলা হচ্ছে তাড়নজাত ধ্বনি। আরেকটা আছে কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি কোনগুলো? যে ধ্বনিটা উচ্চারণের সময় জিহ্বা কি করে এমন এমন করে কাঁপতে থাকে। দেখো তো, র কাঁপতেছে, হ্যাঁ জি স্যার। হ্যাঁ জিহ্বা কাঁপে, এই জন্য একে বলা হয় কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি কয়টি? একটি। কম্পনজাত ধ্বনি কয়টি? একটি। কি? সে হচ্ছে র। তাহলে কম্পনজাত ধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় যে জিহ্বার অগ্রভাগ কম্পিত হয় তাদেরকে আমরা বলি কম্পনজাত ধ্বনি, সেটি হচ্ছে র। আচ্ছা, তাহলে তাড়নজাত এবং কম্পনজাত লিখেছো তোমরা? জি স্যার। আচ্ছা, নেক্সট। এবার আসো আমরা পার্শ্বিক বর্ণ একটু জেনে নিই। পার্শ্বিক কোনটা? পার্শ্বিক বলতে বোঝাচ্ছে যে সকল বর্ণ উচ্চারণের সময় জিহ্বার দুপাশ দিয়ে সমান তালে বাতাস প্রবাহিত হয়, বাতাস বের হয়ে আসে, এদেরকে আমরা বলি কি? পার্শ্বিক। এদেরকে কি বলি? পার্শ্বিক। তাহলে পার্শ্বিক ধ্বনি কোনগুলো? যে সকল ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার দিয়ে বাতাস সমান তালে বের হয়ে আসে তাদেরকে আমরা কি বলি? পার্শ্বিক ধ্বনি বলি বা পার্শ্বিক বর্ণ। তাহলে পার্শ্বিক বর্ণ কয়টি আছে? একটি। সেটি কি? ল। পার্শ্বিক বর্ণ কোনটি? একটি, ল। এরপরে আছে উষ্ণ বা শীষ ধ্বনি। উষ্ণ বা শীষ ধ্বনি কোনগুলো? যে সকল ধ্বনি উচ্চারণের সময়, যে সকল ধ্বনি উচ্চারণের সময়, হ্যাঁ শীষ দেওয়ার মতো, অর্থাৎ আমরা যে শীষ দেই না, হ্যাঁ এই শীষ দেওয়ার মতো, হ্যাঁ শব্দ বা আওয়াজ বের হয় তাদেরকে বলি আমরা উষ্ণ বা শীষ ধ্বনি। উষ্ণ বা শীষ ধ্বনি কয়টি রয়েছে? চারটি রয়েছে। কি কি? হ, তালবস্য, মূর্ধন্যাস্য, দন্তস্য। এগুলো হচ্ছে চারটি। উষ্ণ বা শীষ ধ্বনি কয়টি? চারটি। এরপরে আছে অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি কয়টি? অন্তস্থ ধ্বনি অর্থাৎ উচ্চারণের দিক থেকে স্বরধ্বনির মতো, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মধ্যবর্তী অবস্থান করে এরা। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মাঝামাঝিতে অবস্থান করে, এই জন্য এদেরকে বলা হয় অন্তস্থ ধ্বনি। তাহলে অন্তস্থ ধ্বনিগুলো কোথায় অবস্থান করে? উচ্চারণের সময় স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মাঝামাঝিতে। আচ্ছা, তাহলে অন্তস্থ ধ্বনিগুলো কি কি? অন্তস্থীয়, র, ল, ব, এগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি। এরপরে আর তিনটা ধ্বনি আছে, সেটা হচ্ছে পরাশ্রয়ী ধ্বনি। এরা অন্যের আশ্রয় ব্যতীত এরা উচ্চারিত হতে পারে না। তাহলে পরাশ্রয়ী ধ্বনিগুলো কি কি?
পরাশ্রয়ী ধ্বনি হচ্ছে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই তিনটি হচ্ছে পরাশ্রয়ী ধ্বনি। এরা অন্যের আশ্রয় ছাড়া উচ্চারিত হতে পারে না। সবার লেখা কমপ্লিট হয়েছে? জি স্যার। বুঝেছো সবাই? ঠিক আছে। সো হোমওয়ার্ক লিখো সবাই। প্রিজম গাইডে একটা ভুল আছে স্যার, এই জায়গা হ্যাঁ একটা ভুল আছে স্যার। এই যে গতকাল পড়া দিছিলেন না, হ্যাঁ, এটা জায়গায় এক জায়গা ভুল আছে একটা প্রশ্নের উত্তরে। কোনটা বলো তো বাবা? স্যার 144 পেজের 31 ডাকটা 144। ওই জায়গা, হ্যাঁ, ওখানে কি আছে? ওই জায়গা আছে বিভিন্ন ভাষাভাষীর লোক সংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলার অবস্থান কত, চতুর্থ হবে না? হ্যাঁ, জায়গা সব আছে। আচ্ছা ঠিক আছে, কারেকশন করে নিও। তুমি তো জানো এটা, তাই না? তাহলে কারেকশন করে নিও। ওকে, আচ্ছা এবার লেখো প্রিজম গাইড পেজ 162 থেকে 172 পৃষ্ঠার সবগুলো এমসিকিউ, শর্ট কোশ্চেন যা যা আছে সব পড়া। 162 থেকে 172 পৃষ্ঠা। আর হচ্ছে CW2 SW অল। বুঝতে পেরেছো? সবাই হোমওয়ার্ক লিখেছো? জি স্যার। সবাই লিখো। কমপ্লিট? জি স্যার। Complete. Thank you very much. Thank you everybody. No more today. Stay safe and stay home. দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Bye, sir. Assalamualaikum.